আরে এইসব কথা কি আর রাস্তায় হয় দাদা? তাই জন্যই তো তোমাকে বাড়িতে ডেকে নিয়ে আসলাম। আসো আসো। সেই কবে থেকে তোকে ফোন করছি আয় আয় আয়, আর তোর কোনো পাত্তাই নেই। এইভাবে ভগবানকে ডাকলে না স্বর্গ থেকে মর্তে নেমে আসতেন, আর তুই তো হচ্ছিস আমাবস্যার চাঁদ। হ্যাঁ রে, এতদিন পর তোর পায়ের ধুলো আমার ফ্ল্যাটে পড়লো, আর তুই তখন থেকে আসার পর থেকে তুই কাকে কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছিস? আরে দাঁড়া 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 মানে কাকে ফোন করছিস সেটা বলবি তো। আরে কাকে করবো আর চাকরটাকে, কিন্তু ব্যাটা কিছুতেই ফোন ধরছে না। সে কি এখন আবার বলছে সুইচ অফ। তো এতদিন পর তুই তোর বউ বাচ্চাকে নিয়ে আমার ফ্ল্যাটে এলি, কোথায় শান্ত হয়ে বসে একটু খাওয়া দাওয়া করবি, গল্প করবি, তা তোর এখন এই চাকরটাকে ফোন করার কি দরকার? আরে আসার সময় ওকে ফ্ল্যাটের মেনটেনেন্সের টাকাটা দিয়ে এসেছি, সেক্রেটারিকে আজকেই দিতে হবে, নাহলে ভদ্রলোক অসন্তুষ্ট হবেন, দু চারটে কথা শোনাবেন, আমার মান সম্মানটা যাবে, ফালতু ঝুট ঝামেলা। সেটা মনে করানোর জন্যই ওকে এতবার ধরে ফোন করা। দেখ পাস কিনা দেখ। The subscriber is currently switched আরে off. দেখ। হ্যাঁ বলুন। হ্যাঁ তুমি কোথায়? এই তো এখন পার্কিং এ বসে আছি গাড়ি নিয়ে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি একবার ফ্ল্যাটে যাও। এখন? হ্যাঁ এক্ষুনি। আমি যদি এখন গাড়ি নিয়ে চলে যাই আপনারা তিনজন বাড়ি ফিরবেন কি করে? আরে বাবা পুরো কথাটা তো শোনো। তুমি ফ্ল্যাটে যাও, গিয়ে দেখো পবনের মোবাইলটা বন্ধ কেন, আর ওকে বলো সেক্রেটারিকে মেনটেনেন্সের টাকাটা দেওয়ার জন্য, না হলে ফালতু ভদ্রলোক দু চারটে কথা বলবেন, ঝুট ঝামেলা হবে, আর আমার মান সম্মানটা থাকবে না। তাহলে আমি যাই? হ্যাঁ এক্ষুনি যাও, আর শোনো গিয়ে ওকে টাকাটা দেওয়ার কথা বলে তুমি গাড়িটা নিয়ে আবার এখানে চলে আসবে, বুঝলে? এই পবন, পবন গেল কোথায়? পবন, এই পবন, স্কিল তো এত ডাকছি সাড়া দিচ্ছে না, ডাক পবন, এই পবন। পবন খুন হয়ে গেছে? কি করি? একটা ফোন করি দাদাকে। হ্যালো দাদা, দাদা পবন খুন হয়ে গেছে। সাদা চাদর দিয়ে বড়টি রেখে দিন। আর আপনি একটু ওই দিকটা দেখুন, ওই ঘরগুলো দেখুন, চেক করুন। স্যার, এই মূর্তিটা দেখুন।
হ্যাঁ স্যার, ভিকটিমকে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল, বোধহয় এটা দিয়ে। রক্তের দাগ আছে, মূর্তিটাও বেশ ভারী। এটাই মার্ডার ওপেন। স্যার, কি ব্যাপার? ওই ঘরে খাটের তলা থেকে প্যাকেটটা পাওয়া গেছে। এটা কি? এটা তো গাঁজা, দেখুন। হ্যাঁ তাই তো, গাঁজাই তো। তার মানে ভিকটিম মরার আগে এই ঘরেই কারোর সাথে বসে গাঁজা খেয়েছিল। সঞ্জীব বাবু, দেখুন তো এটা চিনতে পারেন কিনা। এটা তো গাঁজা মনে হচ্ছে। পাশের ঘরের খাটের তলা থেকে পাওয়া গেছে। হ্যাঁ, সে কি? এটা ওখানে কি করে এলো বলতে পারবেন? কি আশ্চর্য স্যার, আমি কি করে বলবো? আমি কি গাঁজা খাই? না, আমি জানি না। আর আপনার চাকর পবন ও নেশা করতো? হ্যাঁ স্যার, বা তা করতো। আমি ওকে মাঝে মধ্যে নেশা করতে দেখেছি। এই নেশার জন্যই আমি ওকে বের করে দিতে বলেছিলাম স্যার, কিন্তু ছেলেটা খুবই সৎ এবং পরিশ্রমী ছিল, তাই আর ওকে। আচ্ছা, ওর কি কোনো শত্রু ছিল? শত্রু? গ্রামে কোনো শত্রু ছিল কিনা বলতে পারবো না ম্যাডাম, তবে এখানেও কারোর সঙ্গে তেমন মিশতও না আর কাউকে জানতও না, তাই এক প্রকার এখানে ওর কোনো শত্রু থাকা প্রায় অসম্ভব। আপনারা জানেন না, আপনাদের হয়তো কিছু বলতে পারেনি। কি জানি, তা হলেও হতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওর একটা মোবাইল ছিল না? হ্যাঁ ছিল তো, আমি কিনে দিয়েছিলাম। আর স্যার, কানেকশনটাও আমার নামেই। না স্যার, কোনো মোবাইল রিকভার হয়নি। আচ্ছা সঞ্জীববাবু, একটা কথা বলুন তো, আপনি আপনার বন্ধুর বাড়ি গিয়ে ওখান থেকে বারবার চাকরকে কেন ফোন করছিলেন? না মানে ইয়ে স্যার, একটু দরকার ছিল। কিসের দরকার? মানে ওকে একটা রিমাইন্ডার দেওয়ার দরকার ছিল। কিসের রিমাইন্ডার সঞ্জীববাবু? খোলসা করে বলুন প্লিজ। স্যার, আসলে পবন খুব ভুলো মনের ছেলে ছিল। তাই নাকি? হ্যাঁ, আমি ওই বন্ধুর বাড়ি যাওয়ার আগে ফ্ল্যাটের মেনটেন্যান্সের টাকাটা ওকে দিয়ে যাই, তো সেক্রেটারিকে যাতে ও দিয়ে দেয় মনে করে, সেইটা মনে করিয়ে দেওয়ার জন্যই ওকে স্যার অতবার ধরে ফোন করা। বুঝলাম। সঞ্জীব বাবু ফ্যামিলি নিয়ে বাইরে গেলেন, পবন তার পরিচিত কাউকে নিয়ে ফ্ল্যাটে এলো, বেডরুমে গেল এবং নেশা করল। তারপর কোনো কারণে খুন হলো। যে বা যারা খুনটা করলো তারা ভিকটিমের মোবাইলটা নিয়ে দরজা বন্ধ করে চলে গেল। আচ্ছা সঞ্জীববাবু, আপনাদের অ্যাপার্টমেন্টে সিসিটিভি ক্যামেরা আছে? সিসিটিভি? হ্যাঁ। অনেক বছর আগে কতগুলো লাগানো হয়েছিল জানি, কিন্তু যতদূর জানি স্যার তার বেশিরভাগই খারাপ হয়ে পড়ে আছে। খারাপ হয়ে গেছে? সে কি? না, শুধু হ্যাঁ, শুধু স্যার ওই গেটের, মানে ওই সামনের গেটের সিসিটিভি ক্যামেরাটা বোধহয় ঠিক আছে। কনক, ইয়েস স্যার। বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠান, আর ওই মূর্তিটাকে ফরেন্সিক পাঠান। আর যে কটা সিসিটিভি চলছে তার ফুটেজ কালেক্ট করুন, আর দেখুন ভিকটিমের সঙ্গে কে বা কারা বিল্ডিংয়ে এসেছিল। ওকে স্যার। বুঝুন, তাহলে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী খুনটা ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করার ফলেই হয়েছে। রিপোর্টে তো সেরকমই লিখেছে স্যার। তাহলে ওই মূর্তিটা দিয়েই মেরেছে বোধহয়। হ্যাঁ স্যার। তবে ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত সেটা কনফার্ম করা যাবে না। রাইট স্যার, তবে ফরেনসিক রিপোর্ট আসতে কিন্তু এখন অনেক দেরি আছে। আর আপনার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট?
সেটা কি বলছে? স্যার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টে বলছে ওই মূর্তির মধ্যে যে আঙুলের ছাপটা ছিল আর সদর দরজার হাতলে যে আঙুলের ছাপটা ছিল সেখানে কিন্তু ড্রাইভার আর ভিকটিম ছাড়া কিন্তু আরেকজনের আঙুলের ছাপ পাওয়া গেছে। তারপর? ইনফ্যাক্ট মূর্তির ওপরে যে আঙুলের ছাপটা পাওয়া গেছে আর সদর দরজার উপরে যে আঙুলের ছাপটা পাওয়া গেছে সেটা কিন্তু একই লোকের। তাই নাকি? রিয়েলি ইন্টারেস্টিং। তবে স্যার মূর্তির গায়ে লেগে থাকা যে রক্তটা চাকরেরই রক্ত সেটা জানতে গেলে কিন্তু আমাদের ফরেনসিক রিপোর্টের জন্য ওয়েট করে থাকতে হবে। ঠিকই বলেছেন, ফরেনসিক রিপোর্ট আসতে একটু দেরি হয়, তবে ততদিন তো আর আমাদের চুপ করে বসে থাকলে চলবে না। ঠিক স্যার। আচ্ছা, আপনি আবাসনের মেন গেটের সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছেন? হ্যাঁ স্যার করেছিলাম। খুঁটিয়ে দেখেছেন? হ্যাঁ স্যার দেখেছি। কি পেলেন বলুন তো শুনি। স্যার ঘটনার দিন ঠিক 4:30টার সময় ভিকটিম পবন নিজের আবাসন থেকে কিন্তু একাই বেরিয়েছিল। তারপর? তার ঠিক 16 মিনিট পর পবন কিন্তু আবার আবাসনে ঢোকে। ক্যারি অন। কিন্তু এবার একা নয় স্যার, তাহলে? সঙ্গে একজন মধ্যবয়সী লোক ছিল। মধ্যবয়সী লোক? হ্যাঁ স্যার। তারপর? স্যার ঠিক 5:25-এ দেখা যায় যে লোকটি ভিকটিমের সাথে 4:46 মিনিটে আবাসনে ঢুকেছিল সে কিন্তু আবাসন থেকে একাই হনন করে বেরিয়ে চলে যায়। তার মানে খুনি একজনই ছিল আর ওই মধ্যবয়সী লোকটাই খুন করেছে। এর মধ্যে আবার যদি আবাসনের কেউ চাকরটাকে খুন না করে থাকে। আবাসনের কেউ? হ্যাঁ। না না, আবাসনের কেউ খুন করেনি বলেই আমার বিশ্বাস। আপনি কি করে কনফার্ম হচ্ছেন স্যার? মনে নেই সেদিন সঞ্জীববাবু ইন্টারোগেশনের সময় কি বলেছিলেন? এখানে পবন খুব একটা কারোর সঙ্গে মিশত না। ও হ্যাঁ, তাই তো। তাহলে আবাসনের কেউ ওকে খুন করেছে এই সন্দেহটা মনে না আসাই উচিত। কিন্তু স্যার এরকমও তো হতে পারে আবাসনের কারোর সাথে পবনের শত্রুতা ছিল, যেটা হয়তো সঞ্জীব জানতেন না। এটা হতে পারে, কিন্তু এরকম একটা আভিজাত আবাসনে এরকম একটা কিছু হবে আর সেখানকার কোনো আবাসিক জানতে পারবে না, সেটা কি স্বাভাবিক? সমস্যা সেটা নয়। তাহলে? সমস্যা হলো ওই মধ্যবয়সী লোকটা কে, যার সঙ্গে ভিকটিমকে ফুটেজে দেখা গেছে। সেটাই তো প্রশ্ন স্যার। সঞ্জীব বাবু বলছেন এখানকার কারোর সাথে চাকরের সেরকম চেনা পরিচিত নেই, অথচ সিসিটিভিতে দেখা যাচ্ছে পবন অন্য একজনের সঙ্গে আবাসনে ঢুকছে। তার মানে ওই মধ্যবয়সী লোকটাকে পবন আগে থেকে চিনত, লোকটার সঙ্গে পবনের আলাপ ছিল, রীতিমতো যোগাযোগ ছিল। নইলে পবন ওকে নিয়ে হঠাৎ ফ্ল্যাটে আসলো কেন? রাইট স্যার। আপনি বরং ফুটেজের স্ক্রিনশট নিয়ে সঞ্জীব আর ওনার বউ আর ওই ড্রাইভারকে দেখান, দেখুন ওরা ওই লোকটাকে আইডেন্টিফাই করতে পারে কিনা। আর একবার যদি চিনতে পারে তাহলেই তো কেল্লা ফাতে। ওকে স্যার। এই ফটোটা দেখুন তো, চিনতে পারেন নাকি? না ম্যাডাম, চিনি না। ভালো করে দেখুন। ম্যাডাম ভালো করেই দেখে বলছি, চিনি না। আচ্ছা আপনি দেখুন তো, চিনতে পারেন নাকি? ভালো করে দেখুন। না ম্যাডাম, এরকম কাউকে আমি আগে দেখিনি। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। আচ্ছা যদি দরকার হয় আবার আসবো। আচ্ছা ম্যাডাম। আশ্চর্য, ওরা কেউই চিনতে পারছে না, অথচ ভিকটিম ঠিকই চিনত। এটাই তো অদ্ভুত ব্যাপার স্যার। না না, এই ব্যাপারটা আমায় ভাবাচ্ছে। স্যার এটা হতে পারে পবন হয়তো কোনোভাবে ওই লোকটাকে চিনতো। কিভাবে চিনত, কেন চিনত, আর এমন কি চেনা পরিচিত ছিল যে সেদিন ওই লোকটাকে নিয়ে ফ্ল্যাটে এসেছিল? কি উদ্দেশ্যে, কি কারণে? স্যার কারণটা আমি একেবারেই বুঝতে পারছি না। কিন্তু সঙ্গে করে যখন এনেছিল তখন নিশ্চয়ই ওই এলাকারই কেউ।
মাস্ট বি। ইয়েস স্যার। সেটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জানতে হবে। ওকে স্যার। আপনি স্কেচ নিয়ে বেরিয়ে পড়ুন, এলাকার মানুষজনকে দেখান, দেখুন কেউ চিনতে পারে কিনা। হ্যাঁ, কে চিনি তো। কে? আসল নাম কিনা বলতে পারবো না, তবে এই এলাকার সবাই একে আসলাম নামে জানে। আসলাম? হ্যাঁ, বাইরের মাল। এই এলাকায় গাঁজা বিক্রি করে। সে কি গাঁজা? এই এলাকায় যত নেশাগ্রস্ত মানুষ আছে তাদের মধ্যে একে চেনে না এমন কেউ নেই ম্যাডাম। তারপর? আমি কয়েকবার ওই নেশাগ্রস্তদের দিক থেকে পুড়িয়ে নিতে দেখেছি ম্যাডাম। আচ্ছা, এরা গাঁজাটা পায় কোথায়? ও থেকে পায় ম্যাডাম বলতে পারবো না। দেখুন, আমি যদি জানতাম আমি বলে দিতাম। এত কিছু বলছি আর এইটুকু বলবো না। আচ্ছা, পবন বলে যিনি খুন হয়েছেন তিনি কি এর কাছ থেকে সাপ্লাই নিতেন? কে পবন? এই বড় লোক বাড়ির চাকরটা যে খুন হয়েছে? হবে বোধ হয়। বোধ হয় মানে? দেখুন ম্যাডাম, বোধ হয় বলছি, তার কারণ হচ্ছে আমি ওদের দুজনকে কয়েকবার একসাথে দেখেছি, কিন্তু ওই পুড়িয়ানিতে কখনো দেখিনি। আচ্ছা, আপনি কি আর কিছু জানেন? আর কিছু জানি বলতে ম্যাডাম, এই যে আসলাম এনডিপিএস কেসে অনেকবার অ্যারেস্ট হয়েছে, কয়েক বছর জেলও কেটেছে শুনেছি। ওকে, থ্যাংক ইউ। চলুন। আগে যখন মাদক কেসে গ্রেপ্তার হয়েছে, জেল খেটেছে, তখন নিশ্চয়ই আমাদের ডেটাবেসে আসলামের ডিটেলস আছে। আমি ভেরিফাই করেছি স্যার, সাসপেক্টের ছবির সাথে আমাদের ডেটাবেসের মার্কশট হুবহু মিলে গেছে। আর ফিঙ্গারপ্রিন্ট? হ্যাঁ স্যার, ওর ফিঙ্গারপ্রিন্টও ম্যাচ করে গেছে। যাকে ফরেন্সিক রিপোর্ট এসছে? হ্যাঁ স্যার, কাল রাতেই ফরেন্সিক রিপোর্ট আমরা আমাদের হাতে পেয়ে গেছি। কি বলছে ফরেন্সিক রিপোর্ট? স্যার, রিপোর্টে বলছে যে মূর্তির গায়ে লেগে থাকা রক্ত ভিক্টিমেরই রক্ত। তাহলে আমরা ঠিকই ধরেছিলাম, ওই মূর্তিটাই মার্ডার ওয়েপন। হ্যাঁ স্যার, আসলাম ওই মূর্তিটা দিয়েই ভিকটিমকে মেরে খুন করেছে। আসলামের ঠিকানা? বনগা স্যার। আমি কিছু জানি না ম্যাডাম, সত্যি বলছি। গত 3 বছর ধরে তো ও এই গ্রামেই আসেনি। আল্লাহ কসম বলছি, কেন শুধু শুধু মিথ্যে কথা বলবো বলুন তো? ও এই গ্রামে আসেনি বলতে? আসেনি বলতে ও তো আমাদের সাথে কোনো রকম কোনো খোঁজ খবরই রাখেনি। আচ্ছা, লাস্ট 3 বছর আগে কবে ও এসেছিল এখানে? লাস্ট জেল থেকে জামিন পাওয়ার পর এসেছিল। তারপর? তারপর ওই যে বললাম, আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি, কোথায় গেছে ফিরেও আসেনি। আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো খোঁজ খবর পাইনি ম্যাডাম। আচ্ছা, ওর কোনো মোবাইল নাম্বার আছে আপনার কাছে? আগেরটা তো নেই, কিন্তু আগেরটাতে ফোন করলে বলে নাম্বারটা চালু নেই। কিন্তু এখন কোনো নতুন নাম্বার নিয়েছে কিনাও জানা নেই। আল্লাহ কসম বলছি। তার মানে সোজা বাংলায় যাকে বলে আসলাম বেমালুম গা ঢাকা দিয়েছে। হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। বেমালুম আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। কিন্তু কোথায় কোথায় লুকিয়ে আছে আসলাম? স্যার, এত বড় দেশ, এত বিপুল জনসংখ্যা, এর মধ্যে ওকে খুঁজে পাওয়াটা সত্যি কিন্তু সমস্যার বিষয়, আর অবশ্যই সময় সাপেক্ষ স্যার।
সেটা ঠিক। আমার এত বছরের চাকরির অভিজ্ঞতা থেকে বলছি, যারা অন্যায় করে তারা কোনো না কোনো ভুল নিশ্চয়ই করে, আসলামও করবে, আর আমাদের সেই ভুলের অপেক্ষা করতে হবে। দাদা, হ্যাঁ, আপনি পুরনো জিনিস কেনা বেচা করেন? হ্যাঁ, কেন? আমি এই মোবাইলটা বিক্রি করতে চাই, কিনবেন? কই দেখি। দেব। কত দেবে? 5,000। কত? 5,000। 3,500 দেবো। দেখ, মাত্র 3,500। 7,000 কমও তো বিক্রি করবেন না। দেখো, সেটা আমার ব্যাপার। তোমাকে যদি মোবাইলটা বিক্রি করতেই হয়, আমি তোমাকে 3,500 টাকাই দেবো। দিলে দাও, আর না দিলে পরিষ্কার রাস্তা আছে। দেখো, ফালতু সময় নষ্ট করো না ভাই। কি আর করবো, গরিবের ফায়দা নিচ্ছেন আর কি। নিন। বসো, দিচ্ছি। সে কি, ভিক্টিমের ফোন অন হয়েছে? হ্যাঁ স্যার, পাক্কা খবর। আমাদের সাইবার সেল এক্ষুনি জানিয়েছে যে এই ফোনটা নাকি খোলা হয়েছে। কোথায়, কে অন করেছে? স্যার, লোকেশন পেয়ে গেছি, এবার শুধু গিয়ে এনকোয়ারি করতে হবে। দোকানে কেউ আছেন? একটু বাইরে আসুন তো। হ্যাঁ ম্যাডাম, বলুন। আপনার সহযোগিতার দরকার ছিল, তাই আমরা আপনার কাছে এলাম। বলছি, কি ব্যাপারে সহযোগিতা চাইছেন যদি একটু বলেন? একটা ইনফরমেশন চাই। ইনফরমেশন? কিসের ম্যাডাম? কালকে আপনি কোনো ফোন কিনেছিলেন? হ্যাঁ ম্যাডাম, ওই একজন লোক একটা ফোন বিক্রি করতে এসেছিল। এত লোক থাকতে আপনার কাছে বা বিক্রি করতে এলেন কেন? সত্যি কথা কি ম্যাডাম, কত লোকই তো আসা যাওয়া করে। আমার তো ওই কেনা বেচাই আমার সব কিছু। তাই ও হয়তো কোথা দিয়ে কোনো খোঁজ খবর হয়তো পেয়েছে, তাই আর কি। আচ্ছা দেখুন তো, এই লোকটা কি না? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, এই লোকটাই কালকে ফোন বিক্রি করতে এসেছিল। আচ্ছা, ইনি কোথা থেকে এসেছিলেন বলতে পারবেন? না ম্যাডাম, সেটা বলতে পারবো না। অ্যাকচুয়ালি ম্যাডাম, কত লোকই তো আসা যাওয়া করে, অত শত খবর আমি রাখি না। কি দরকার বলুন? আমার সামান্য এই কেনা বেচার ব্যবসা, কারো হাড়ি খবর রেখে আমি কি করব বলুন তো? হ্যালো, হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ। কি ব্যাপার মুখার্জি বাবু, আপনি হঠাৎ এখানে ডাকলেন কেন? চা খেতে? সেটা তো ঠিক বুঝলাম না। আপনি এত টেনশন নিচ্ছেন কেন? দাঁড়ান, সব বুঝতে পারবেন। এই দাদা, দুটো চা দাও।
থ্যাংক ইউ। কি ব্যাপার, হঠাৎ করে শুধু চা, মিষ্টি কই? ওয়েলকাম স্যার, তিনবার ওয়েলকাম। মানে এসব কি হচ্ছে মুখার্জি বাবু? ম্যাডাম কিছু বুঝতে পারছেন না, একটু বোঝানো না। ম্যাডাম আপনারা আসলাম হোটেল স্টার 2 এর 33 নম্বর রুমে আছেন। সেটা কোথায়? মোড়ের মাথায়। একাই রয়েছে? হ্যাঁ একাই রয়েছে, খুব একটা বেরোয় না। ম্যানেজারকে জিজ্ঞাসা করলে বলে দেবে। ম্যাডাম কিছু হয়েছে? হ্যাঁ, দেখুন তো এনাকে চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এই লোকটাই তো আমাদের হোটেলে রুম নিয়েছে। কবে রুম নিয়েছিল? সে তো দিন 7 হয়ে গেছে। রুম নাম্বার কত? 1 মিনিট ম্যাডাম। কি নামে আছে? আসলাম? আসলাম না, মোহাম্মদ ইরশাদ। আচ্ছা, এখন কেউ ঘরে আছে? না, বেরিয়েছে, তবে এখনই ফিরবে বোধহয়। চাবিটা কি এসব কি হচ্ছে? কি ছাড়ুন। ছাড়ুন আমাকে। মোহাম্মদ ইরশাদ, আর কত নাম ভাড়ামি করবি? আমাকে তুলে আনলেন কেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? আমি কিছু করিনি, আমি নির্দোষ। তুই নির্দোষ তো পালিয়ে গেছিলিস কেন? আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু করিনি। পবনকে খুন করেছিস তুই। সিসিটিভিতে তো ছবি আছে, খুন করে পবনের মোবাইল নিয়ে গেছিস, সেটাকে বিক্রি করে ধরা পড়ে গেছিস, এখনো বলবি তুই নির্দোষ? আমি কাউকে খুন করিনি, সত্যি বলছি, আমারও বলছি, আমি কাউকে খুন করিনি। তুই দাগি আসামি। তোর ছবি আর আঙুলের ছাপ কিন্তু আমাদের ডেটাবেসে আছে। সেই একই আঙুলের ছাপ কিন্তু আমরা ফ্ল্যাটের মধ্যে বেডরুমের যে মূর্তিটা ছিল সেখানে পেয়েছি, এমনকি সদর দরজার হাতেলেও কিন্তু পাওয়া গেছে। তাই মিথ্যে বলে কোনো লাভ নেই আসলাম, তোর বেঁচে থাকার সমস্ত রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে। স্বীকার না করলে তোর বিপদ কিন্তু আরো বাড়বে বলে দিলাম। কেঁদে কোনো লাভ নেই, বল পবনকে কেন মেরেছিস, বল বল। আমাকে সুপারি দিয়েছিল। সুপারি দিয়েছিল? কে সুপারি দিয়েছিল? জানি না, সেটা জানি না। সুপারি নিয়েছিলি আর কে দিয়েছিল সেটা মনে নয়? চ্যাংড়ামি হচ্ছে, আমাদের কি বোকা মনে হয়? সত্যি বলছি স্যার, বিশ্বাস করুন, একদিন আমার মোবাইলে হ্যালো আসলাম। হ্যাঁ, আপনি কে? আমি কে সেটা জানার দরকার তোর নেই, যা বলছি মন দিয়ে শোন। আচ্ছা বলুন। তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? একজনকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এসব কি বলছেন? আপনি কে? বললাম তো আমি কে সেটা জানার দরকার তোর নেই। আমার কাজটা করে দিলে মোটা টাকা পাবি। কত দেবেন? 5 লাখ। 5 লাখ?
50% কাজের আগে। সত্যি দেবেন? না দিলে কি চ্যাংরামো করতে তোকে ফোন করেছি? কিন্তু এর আগে তো আমি খুন করিনি। আগে করিসনি বলেছে এখনো পারবি না এমন তো নয়। মশামাছি মারিস তো, ধরে নে এটা ওই মশামাছি মারার মতোই একটা কাজ। তুই শুধু বল কাজটা করবি কি না। না 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 না, করবো করবো, আমার টাকাটা খুব দরকার, করবো। ভেরি গুড। কিন্তু কাকে মারতে হবে? সেদিন আর কিছু বলেনি। তারপর? তার ঠিক 2 দিন বাদে আবার একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে ফোন এসেছিল। সেদিন বলল, কি বললো? কানাগলির ভিতরে যে ডাস্টবিনটা আছে সেটাই। ছবিটা দেখে আমি চিনতে পারি, ছেলের নাম পবন, বাইরের ছেলে, গ্রামের, কিন্তু ওই মোল্লাই একটা ফ্ল্যাট বাড়িতে কাজ করতো। আর মাঝে মধ্যে আমার কাছ থেকে গাঁজা পুড়িয়ে নিয়ে যেত। যে তোকে ফোন করেছিল তাকে তুই জিজ্ঞাসা করিসনি ছেলেটার কি দোষ, কেন তাকে আমি খুন করব? জিজ্ঞেস করেছিলাম স্যার। কি বলেছিল? কেন ওকে খুন করতে হবে সেটা বলেনি, শুধু এইটুকু বলেছিল চুপচাপ কাজটা করে দিতে। আমিও আর টাকার লোভে বেশি কথা বাড়াইনি। অত জেনে আমার কি লাভ? আমার তো মোটা টাকা পেলেই হতো। তুই হঠাৎ ওই দিন পবনের সাথে ফ্ল্যাটে গেলি কেন? ও আসলে আমার কাছে গাঁজা নিতে এসেছিল। সেদিন ওর পকেটে পয়সা ছিল না, আর আমাদের ব্যবসায় ধার বাকি চলে না। তাই আমি পুড়িয়া দিতে না রাজি হয় ও আমায় বলল ওর মালকিনের আলমারির চাবি তোষকের তলায় থাকে, আর ওর সঙ্গে ফ্ল্যাটে গেলে নাকি আমাকে আলমারি খুলে টাকা দিয়ে দেবেন। আমিও দেখলাম এটাই সুযোগ, তাই আমি ওর সাথে গিয়েছিলাম। যে নাম্বারগুলো থেকে তোর কাছে ফোন আসতো সে নাম্বারগুলো আছে? হ্যাঁ স্যার, সব কটা নম্বর মোবাইলে আমি সেভ করে রেখেছি। ডিসকাস্টিং, সবকটাই পাবলিক বুথের নাম্বার। হ্যাঁ স্যার, কলকাতা থেকে দূরের প্রত্যন্ত অঞ্চলের সব পিসিও। ধূর্ত, মহাধূর্ত। যে সুপারি দিয়েছিল সে অতি বড় চালাক। রাইট স্যার। সে খুব ভালো মতো জানে মোবাইল থেকে কল করলে ধরা পড়ে যাবে, তাই দূর দূরান্ত থেকে ল্যান্ডলাইন মারফত ফোন করেছে। ভাবা যায়? তবে এখনো আশা আছে স্যার। কিরকম? একটা পিসিও এখনো বাকি আছে স্যার, আর সেটা কৃষ্ণনগর শহরেই। আর সেই দোকানে যদি কোনো সিসিটিভি থেকে থাকে তাহলেই আমার দোকানে তো কোনো সিসিটিভি নেই ম্যাডাম। সে কি? কিন্তু ম্যাডাম ওই পাশের শাড়ির দোকানটা দেখছেন, ওটা ঢোকার মুখে কিন্তু একটা ক্যামেরা আছে। আচ্ছা, আপনি ওদের বলে গত 15 দিনের ফুটেজ দেওয়ার ব্যবস্থা করে দিতে বলতে পারবেন? নিশ্চয়ই, কেন পারবো না। আরে ওদের সাথে আমার ভালো সম্পর্ক। আপনি একটা কাজ করুন, আপনি বরং আমার সাথে চলুন, আমি এক্ষুনি ওদের বলে দিচ্ছি। চলুন আমার সাথে। রিভেন্ড যাও, প্লে।
আচ্ছা, তার মানে খুনটার পেছনে এ ছিল। We charge against his reaction. কি ব্যাপার স্যার, আমাকে এখানে এভাবে ধরে আনা হলো কেন? আমি তো কিছু করিনি। সমাজে আমার একটা সম্মান আছে। মান সম্মান? সুপারিটা দেওয়ার সময় সেই মান সম্মানের কথা মনে ছিল না? সুপারি? কিসের সুপারি? এসব কি বলছেন আপনারা? আপনি যে বিভিন্ন পিসিও থেকে আসলামকে কল করতেন, সেটা কি অস্বীকার করতে পারবেন? ফোন? না না, আমি কাউকে ফোন করিনি। সঞ্জীববাবু, আপনি এখনো বলবেন আপনি নির্দোষ? আপনি পিসিও থেকে ফোন করে সুপারি দেননি? আমি এসব কিছু জানি না, আমি কিছু করিনি, আমি নির্দোষ। ওই দোকানের ল্যান্ডলাইন থেকে যে আসলামের মোবাইলের কল গেছিল তার প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে সঞ্জীববাবু। পবন কি দোষ করেছিল সঞ্জীববাবু বলুন? চুপ করে থাকবেন না। চুপ করে থাকলে কিন্তু পেটের ভিতর থেকে কথা কি করে বার করতে হয় সেটা আমরা জানি। পবনকে আমি বস্তি থেকে তুলে নিয়ে এসেছিলাম। নিজের ভাইয়ের মতন ওকে আমি কাজও দিয়েছিলাম, কিন্তু ও যে নোংরামিটা আমার সঙ্গে করেছে আমি সেটা ভাবতে পারিনি, জাস্ট ভাবতে পারিনি স্যার। নোংরামি? কিসের নোংরামি? কিছুদিন আগে আমি অফিস থেকে বাড়ি ফিরেছি। আমায় এক গ্লাস জল দাও তো মঞ্জুলা। শোনো। হ্যাঁ বলো। তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ কি কথা বলো। পবনের মতিগতি আমার ঠিক ভালো ঠেকছে না। কেন, আবার নেশা টেশা করে এসছে নাকি? নেশা টেশা কিছু নয়। তাহলে কি কথা? আজ দুপুরে আমি বলছো কি? এর আগে একদিন আমার মনে হয়েছিল জানো, কিন্তু পবন এরকম কোনো কাজ করবে? বাড়িতে ওই সময় আমি আর পবন ছাড়া তো কেউ থাকে না, মেয়ে তো স্কুলে থাকে। সেটাও তো ঠিক কথা। এই চলো না আমরা থানায় যাই। থানায়? না না, থানা পুলিশ করলে আমাদেরই তো বদনাম হবে। তাছাড়া পবন যদি সত্যি সত্যি ভিডিওগুলো করে থাকে তাহলে আক্রোশবশত অন্য কাউকে পাঠিয়ে দিয়ে সেগুলো ভাইরাল করে দিলে আমাদেরই তো মান সম্মান নষ্ট হবে। তাহলে আমরা বাড়িতে চুপচাপ বসে থাকবো আর পবনের নোংরামিগুলো করে যাবে। আহা, দাঁড়াও দাঁড়াও, সবার আগে আমাদের জানতে হবে পবন সত্যি সত্যি তোমার ওই স্নান করার ভিডিওগুলো করেছে কিনা। কিন্তু কি করে? কি করে?
পেলে? আরে না না, কিচ্ছু পাইনি। ওসব তোমার মনের ভুল। তুমি শিওর? হ্যাঁ হ্যাঁ শিওর। আর তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজেই ফোনটা চেক করে দেখো। দেখো। না থাক, তুমি বলছো যখন, আমি হয়তো ভুল ভাবছি। হ্যাঁ। শালা নরকের কীট, ঘত্তার, আমার খাবি, আমার পড়বি, আর আমার বউয়েরই। তুই দেখ তোর এবার কি করি। কার লেজে তুই পা দিয়েছিস, এবার তুই টের পাবি। স্যার, আমি আগে থেকেই জানতাম পবন আমাদের এই এলাকার এক ড্রাগ ডিলার আসলাম, তার কাছ থেকে পুড়িয়ে নিত। তারপর আমি এক ঢেলে দুই পাখি মারার জন্য আসলামের ফোন নাম্বার জোগাড় করলাম। বলে যান। আমি বহু দূরে দূরে গিয়ে সেখানকার পাবলিক বুথ থেকে আসলামকে ফোন করে সুপারি দিলাম। আর সেই দিন আমারই নির্দেশে আমারই ফ্ল্যাটে আসলাম পবনকে। সবই ঠিক আছে সঞ্জীববাবু, কিন্তু একটা কথা কি জানেন, আমাদের মতো আইন রক্ষকের চোখে যা ধরা পড়ে না সেটা যান্ত্রিক চোখ মানে সিসিটিভি ক্যামেরায় ঠিক ধরা পড়ে যায়। সে যাই হোক অফিসার, আমার কোনো রকম আফসোস নেই। আমি যা কিছু করেছি আমার পরিবারের সম্মান রক্ষা করার জন্য করেছি। তার জন্য যা কিছু শাস্তি পেতে হয় আমি নিতে প্রস্তুত। শাস্তি তো আপনাকে পেতেই হবে, কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আপনার ফাঁসি বা যাবজ্জীবন হলে আপনার এবং আপনার পরিবারের সম্মান কতটা থাকবে।